Hi guys, this is MSI Faz and welcome back to MSI Teaches Physics. আজকে আমরা Jan 26 Physics Unit 2 এর একটা পেপার সলভ করব। So let's get started. Question number 1 এ বলতেছে the graph shows how current I varies with potential difference V for an electrical component. Which component is represented by this graph? এখন we can see যে গ্রাফে ইনিশিয়ালি অল্প ভোল্টেজ দিলে there is no current. বাট একটা সার্টেন ভোল্টেজের পর থেকে কারেন্টটা বাড়া স্টার্ট করছে অ্যান্ড এই বিহেভিয়ারটা ডায়োড শো করে। সো দিস মাস্ট বি আ ডায়োডস গ্রাফ। সো এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলতেছে আ ফোন ইজ কানেক্টেড টু আ চার্জার, দ্য কারেন্ট ইন দ্য চার্জার ইজ 5 milliamperes. Which of the following gives the charge in coulombs entering the phone in 8 minutes? So আমাকে চার্জ বের করতে বলছে। চার্জ মানে হচ্ছে আমাকে কিউ বের করতে বলছে। We know the formula Q is equals to IT, so the current will be 5 milliamperes. মিলিঅ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হলে আমাদের একটা 10 to the power -3 করা লাগবে অ্যান্ড 8 মিনিটসকে আমাদেরকে সেকেন্ডসে কনভার্ট করতে হবে। সেকেন্ডসে কনভার্ট করার জন্য আমাদের 8 into 60 করা লাগবে। আপনারা যদি একটু ক্যালকুলেটর ইউজ করেন দেখবেন 8 into 60 gives us 480. So the answer should be C. If this makes sense, now let's move on to question number 3. Question number 3 তে বলতেছে the diagram shows some of the energy levels of a hydrogen atom. An electron is in the ground state, absorbs a photon. Which of the following could not be the energy of the photon? So ইলেকট্রনটা যদি ফোটনের এনার্জি গেইন করে ও কি করতে পারে, ও হচ্ছে গিয়ে ফার্স্ট এক্সাইটেশন স্টেটটা রিচ করতে পারে অ্যান্ড দেন যখন ও নিচে নামবে, নিচে নামার সময় ও একটা ফোটন রিলিজ করবে। এই ফোটনটার এনার্জি আমরা বের করব কীভাবে? আমরা এই ফোটনটার এনার্জি বের করার জন্য এই যে -3.4 ইলেকট্রন ভোল্টস এটার থেকে -13.60টা সাবট্র্যাক্ট করতে পারি টু গেট দ্য এনার্জি অফ দ্য ফোটন। দ্যাট ইজ -3.40 সাথে আমরা মাইনাস করব হচ্ছে গিয়ে আমাদের নিচের এনার্জি লেভেলটা বা গ্রাউন্ড স্টেটের এনার্জি লেভেলটা উইচ ইজ 13.60। এখন এটা আপনারা ক্যালকুলেটর ইউজ করে দেখবেন কত আসে। সিমিলারলি এটা কি করতে পারে, ফার্স্ট এক্সাইটেশন স্টেটে না উঠে এটা সেকেন্ড এক্সাইটেশন স্টেটেও উঠতে পারে। সেকেন্ড এক্সাইটেশন স্টেটে উঠলে ও নামার টাইম এরকম ডিরেক্ট নেমে যেতে পারে, আবার ভেঙে ভেঙেও ও নামতে পারে, রাইট? সো অনেকভাবে হচ্ছে নামার পসিবিলিটি আছে। সো ও যে উঠতেছে ও ফার্স্ট এক্সাইটেশন স্টেটে উঠতে পারে, ও সেকেন্ড এক্সাইটেশন স্টেটে উঠতে পারে, ও থার্ড এক্সাইটেশন স্টেটে উঠতে পারে, ও ফোর্থ এক্সাইটেশন স্টেটে উঠতে পারে। এগুলো হচ্ছে এক্সাইটেডের পার্টটা। নামার টাইমে হচ্ছে গিয়ে মেইনলি ও ফোটনটা রিলিজ করবে। সো ফোটনটার কি কি টাইপের ফ্রিকোয়েন্সি থাকতে পারে সেটা আমরা একবারে ক্যালকুলেট করি বা এনার্জিটা একবারে ক্যালকুলেট করি। একটা হচ্ছে গিয়ে ফোটনটা ডিরেক্ট নেমে যেতে পারে। ডিরেক্ট নামলে দ্য এনার্জি উইল বি -0.54 ইলেকট্রন ভোল্টস মাইনাস গ্রাউন্ড স্টেটের এনার্জিটা হচ্ছে -13.60 করলে আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো। আবার যেটা হইতে পারে, ফার্স্ট একটা ছোট ড্রপ করলো, দেন একটা বড় ড্রপ করে এখানে নামলো। সো এখানে আমরা কি করব, আমরা এনার্জি ডিফারেন্সেসগুলো দেখব যে আমাদের এই পার্টটা আর এই পার্টটার এনার্জি ডিফারেন্সটা কত অ্যান্ড দেন এই পার্টটার এনার্জি ডিফারেন্স কত। সেম গোজ ফর দিস ওয়ান, ওইভাবেও নামতে পারে, দিস অ্যান্ড দিস, this way and this way. So these are the possible ways যে আমার ফোটনটা ডিএক্স আর কি ইলেকট্রনটা যখন ডিএক্সাইট করবে ফোটনটা রিলিজ হতে পারে। সেখানে অ্যান্সার কোনটা হবে আমার দেখতে হবে এখানে চেক করে যে কোন অ্যান্সারটা আমার ম্যাচ করবে না বা কোনটা আমার এনার্জি লেভেলের সাথে ম্যাচ করবে না। সো আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে 9.8, 10.2, 12.09 অ্যান্ড হচ্ছে গিয়ে ফাইনালি 12.75 আসে। আমরা দেখি 9.8টা কি আসতে পারে কি হয়। এখন অবভিয়াসলি আমরা কিন্তু কোনো ছোট ভ্যালুজ দেখতেছি না, মানে 0.5 বা 1.2 এরকম কোনো ভ্যালু দেখতেছি না। তার মানে এই যে আমরা যে এই এনার্জি লেভেলটা দেখতেছি এটা তো ডিফারেন্সটা 0 পয়েন্ট সামথিং হবে, এটা এক্সিস্ট করে না, সেটা আমার ক্যালকুলেটই করার দরকার নেই। দেন আমরা এই যে এই ফোটনটা যে রিলিজ হইতেছে এখানের এটার এনার্জিও দেখতেছি অ্যারাউন্ড 0 পয়েন্ট সামথিংই হবে, 0.97 এরকম কিছু একটা হবে। এটা আমার অপশানে নেই, সেটা আমার চুজ করাই লাগবে না। দেন এখানে একটা দেখতেছি -0.54 থেকে -3.40তে যাচ্ছে, এইটাও অ্যারাউন্ড 2 পয়েন্ট সামথিং বা 3 পয়েন্ট সামথিং আসতে পারে ম্যাক্স, ওইটাও কি আমাদের অপশানে নাই, সো এটাও বাদ। নাও লেটস লুক ইনটু দ্য আদার ফ্রিকোয়েন্সিজ। সো এইবার একটা ফ্রিকোয়েন্সি বা একটা এনার্জি পাচ্ছি হইতেছে গিয়ে এই যে এই নিচে নামারটা।
এখন এইটার এনার্জি ডিফারেন্সটা আমরা একটু ক্যালকুলেট করতে চাই। সেটা ক্যালকুলেট করার জন্য আমরা -3.40 থেকে কি করব, মাইনাস করব -13.60। বেসিক্যালি আমরা এই পাশে যে জিনিসটা লিখছিলাম অ্যান্ড এটা আসতেছে হচ্ছে কি অ্যারাউন্ড 10.2 অ্যান্ড 10.2টা অ্যাজ উই ক্যান সি এটা আমাদের বিলং করে, সো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। ওরা বলছে কোনটা নাই, সো এটা তো আমরা পাইলাম। এখন দেন আমরা নেক্সট পার্টটা একটু খোঁজার ট্রাই করি। নেক্সট পার্টটা হচ্ছে গিয়ে আমরা এইবার এই এনার্জিটা বের করবো অ্যান্ড এই এনার্জিটা বের করার জন্য অবভিয়াসলি এই এনার্জি লেভেল মাইনাস এই এনার্জি লেভেলটা করা লাগবে। সো আমরা -1.51 মাইনাস -13.60 যদি পুট করি ক্যালকুলেটারে, দ্য অ্যান্সার শুড বি 12.09। 12.09 ওয়ান্স এগেন আসে, সো এটাও ক্যান নট বি দ্য অ্যান্সার। দেন এই যে এখানে আরেকটা বড় ড্রপ দেখতেছি আমরা, এই বড় ড্রপটা বের করার জন্য এই -0.85 থেকে আমাদের -13.60 সাবট্র্যাক্ট করা লাগবে। সো আমরা -0.85 ক্যালকুলেটরে পুট করলাম, দেন মাইনাস দিয়ে ব্র্যাকেটে আবার -13.60 পুট করব, তাহলে উই গেট 12.75। সো 12.75টাও কি আমাদের অ্যান্সারে বিলং করতেছে। সো কোন ফ্রিকোয়েন্সিটা আমরা বা কোন এনার্জিটা আমরা পাচ্ছি না এতে যেটা আছে হুইচ ইজ 9.8 ইলেকট্রন ভোল্টস। সো 9.8 ইলেকট্রন ভোল্টস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো আমরা বিসিডিতে যে এনার্জিসগুলো আসতেছে এই তিনটা এনার্জি দেখতে পারতেছি, ঠিক আছে, যে এই তিনটেই হচ্ছে গিয়ে রিলিজ হচ্ছে যখন নাকি এই ইলেকট্রনটাকে আমরা এক্সাইট করতেছি, বাট 9.8টা আসবে না, বিকজ আমরা যদি এই উপরেরটা ক্যালকুলেট করি এটা তো অ্যারাউন্ড 12 পয়েন্ট সামথিং আসা উচিত, রাইট? এই যে আমরা যদি এই পার্টটার এনার্জিটা বের করি ফোটনটার, এটার এনার্জি -0.54 থেকে -13.60 করলে এটা অ্যারাউন্ড -13.06 আসবে। সো ওইটা তো অবভিয়াসলি আমাদের এখানে অপশানেই নেই, রাইট? সো দেয়ারফর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। And then now let's move on to question number 4. Question number 4 এ বলছে a light dependent resistor LDR is connected in a circuit as shown. So একটা LDR কানেক্ট করা আছে and বলে দিছে that the internal resistance of the battery is negligible. So we do not have to worry about the internal resistance of the battery. Light intensity incident on the LDR increases. Which row of the table describes what happens to the readings on the voltmeter and ammeter? সো অবভিয়াসলি লাইট ইন্টেন্সিটি এলডিআর এর যদি বেড়ে যায়, লাইটের সাথে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ফর অ্যান এলডিআর। সো ওর লাইট ইন্টেন্সিটি বেড়ে যাওয়া মানে ওর রেজিস্ট্যান্সটা কমে যাবে। রেজিস্ট্যান্স কমে গেলে ওর অবভিয়াসলি আমরা জানি রেজিস্ট্যান্স আর কারেন্ট দে আর ওয়ান্স এগেইন ইনভার্সলি প্রপোর্শনাল। সো যদি আমার রেজিস্ট্যান্স কমে যায় আমার কারেন্টটা শুড ইনক্রিজ। সো দেয়ারফর কারেন্টটা ইনক্রিজ করা উচিত। অ্যান্ড ভোল্টমিটারের কি হবে? এখন দ্য থিং ইজ আমাদের এখানে ডিভাইস কি একটাই কানেক্টেড না, উই অনলি হ্যাভ ওয়ান ডিভাইস কানেক্টেড, দ্যাট ইজ দ্য এলডিআর। অ্যামিটারের তো আমরা নেগলিজিবল ভোল্টেজ চিন্তা করি, সো ও তো কোনো ভোল্টেজ ড্র করবে না, রাইট? সো যা ভোল্টেজ ড্র করার ব্যাটারির পুরো 12 ভোল্টসই কে নিবে? পুরো 12 ভোল্টসই হচ্ছে কি এলডিআর নিচ্ছে। ডাজেন্ট ম্যাটার রেজিস্ট্যান্স কত, ডাজেন্ট ম্যাটার ওর দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে, যেহেতু ব্যাটারির কোনো রেজিস্ট্যান্স নেই, যেহেতু আমাদের অ্যামিটারের কোনো রেজিস্ট্যান্স নেই, পুরা ভোল্টেজটাই ব্যাটারির আমার এলডিআরটা ইউজ করে ফেলবে। দেয়ারফর এলডিআর এর ভোল্টেজটা উইল রিমেইন দ্য সেম and the current will increase. So voltmeter reading will stay the same and ammeter increases, so B will be the correct answer for this. Now let's move on to question number 5. এটা দেখে অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন মনে হতে পারে, বাট ইটস ভেরি ইজি। আমরা এত কিছু পড়াও লাগবে না, আমাদের এটা একদম ডিরেক্ট দেখেন। এখানে বলছে the path difference for the light is λ/4. সো পাথ ডিফারেন্সটা কোয়েশ্চেনে দিয়ে দিছে, আমাদেরকে বলছে ফেজ ডিফারেন্সটা বের করতে ইন রেডিয়ান্স। পাথ ডিফারেন্স থেকে ফেজ ডিফারেন্সে যেতে হলে জাস্ট খালি একটা ইনটু 2 করে দিবেন। ইনটু 2 করলে এটা কত হয়ে যাবে? বাই দ্য ওয়ে পাথ ডিফারেন্সের জন্য আমরা ল্যামডা ইউজ করি আর ফেজ ডিফারেন্সে আমরা পাই ইউজ করি। সো ইট উইল বিকাম π/2 রেডিয়ান্স, বিকজ আমাদের 2 1s are 2 and 2 2s are 4 কাটাকাটি করলে এটা π/2 রেডিয়ান্স আসতেছে। সো দ্য অ্যান্সার শুড বি সি। সো দিস ইজ ভেরি ইজি। দেন নাও লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 6. এখানে বলছে আ স্টুডেন্ট ইনভেস্টিগেটস স্টেশনারি ওয়েভস অন আ স্ট্রিং using the apparatus shown. Vibrating lengthটার বলছে ম্যাস দিয়ে দিছে and total lengthটা আমাদেরকে দিয়ে দিছে। Which of the following gives the speed of a transverse wave on the string in meters per second? So we have to calculate the speed. এখন এই জিনিস মাথায় রাখবেন, স্টেশনারি ওয়েভে স্পিড মানে আমরা একটা ফর্মুলা শিখছি, দ্যাট ইজ v is equals to √T/μ, right? So v is the velocity, T is the tension and mu is the mass per unit length. How do we calculate this mu? Mass per unit length মানে হচ্ছে গিয়ে টোটাল mass
divided by the total length of the string. সো আমরা ম্যাথ জানি হচ্ছে গিয়ে 0.005 আর আমাদের টোটাল লেন্থটা কোয়েশ্চেনে দেওয়া আছে 2.5 মিটার্স, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ মিউ। এইবার আমরা যদি এটা পুট করি আমাদের v is equals to root over t by mu এ টেনশনটা is caused because of this 20 newtons force। এই ফোর্সটা নিচের দিকে টানার কারণে স্ট্রিংটা টান হচ্ছে and there is a tension in the string। সো টেনশনের ভ্যালু আমরা 20 পুট করে দিতে পারি, মিউ এর ভ্যালু 0.05 divided by 2.5 আসতেছে, and আমরা এই 2.5 টাকে যদি উপরে উঠায় দেই it becomes v is equals to root over 20 into 2.5 divided by 0.05. So that should give us the speed of the string. So the correct answer for this one is obviously B. Then আমরা next part চলে যাই। Question number 7 এ বলতেছে which of the following graphs represent the relationship between frequency and wavelength of photons? So আমরা জানি frequency and wavelength they are inversely proportional to one another. Inversely proportional হইলে obviously D should be the correct answer. Number 8 বলতেছে the circuit diagram shows a potential difference V applied across the ends of a uniform wire of length L. Which of the following gives the potential difference across length X of the wire? So আমাকে এই পার্টটার ভোল্টেজ বের করতে বলছে and এটার ভোল্টেজ বের করার একটা ফর্মুলা আছে। সো লেটস সে আমরা এই পার্টটার ভোল্টেজ বের করতে চাচ্ছি, আমরা এটাকে V1 বললাম। V1 এর ফর্মুলা হচ্ছে গিয়ে এই পার্টটার লেন্থ ডিভাইডেড বাই টোটাল লেন্থটা into total voltage VT. So V1 is equals to L1 is X, LT that is the total length is L of this part into VT is the voltage V যেটা ওরা দিতেছে that is the EMF. So আমাদের এই পার্টটার ভোল্টেজ that is V1 এর ভোল্টেজ আসতেছে X by L into V. এখন X by L into V this matches with part B of the answer, so B should be the correct answer. Question number 9 এ বলতেছে a ray of light is traveling through a material of refractive index 1.75. The ray is incident at the boundary with a material of refractive index 1.40 as shown. Which of the following expression gives the condition for total internal reflection? So total internal reflection হওয়ার জন্য আমরা জানি যে আমাদের angle of incidence has to be greater than the critical angle. Now let's first calculate the critical angle. Critical angle এ আমাদের angle of refraction টা becomes 90 degree. So আমরা যদি ফর্মুলা ইউজ করি that is n1 sin theta 1 is equal to n2 sin theta 2 using Snell's law. আমাদের n1 হচ্ছে কি that is the first medium which is 1.75. আমাদের sin theta 1 টাকে হচ্ছে কি ওরা কোশ্চেনে থিটা বলতেছে, আমরা theta 1 কে sin theta লিখবো and then n2 এর জায়গায় আমরা 1.40 বসাইলাম and as we said যখন নাকি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হইলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন or theta 2 টা becomes 90 degree, so it will become sin 90 degree. Now আমরা যদি এখান থেকে sin theta কে সাবজেক্ট করি, sin theta will be equal to 1.40 into sin 90 is equal to 1 divided by 1.75. so আমরা যদি theta কে সাবজেক্ট করি the theta has to be equal to sin inverse 1.40 divided by 1.75. So theta value এটা হলে basically critical angle-টা আমরা বের করতে পারবো and আমরা জানি total internal reflection হওয়ার জন্য angle-টা has to be greater than the critical angle. So theta has to be greater than sin inverse 1.40 divided by 1.75 and এটা হচ্ছে গিয়ে আমাদের পার্ট A of the answer এর সাথে ম্যাচ করে, so therefore A should be the correct answer. Now let's move on to the final question of the MCQ part, that is question number 10. এখানে বলতেছে when longitudinal waves pass through a material compressions and rarefactions are formed. Which row of the table is correct? So pressure at rarefraction, আমরা জানি rarefraction এ কি হয়, পার্টিকেলস একদম স্প্রেড অ্যাপার্ট থাকে, মানে ও সবথেকে বেশি ডিসটেন্স ট্রাভেলড অবস্থায় থাকে and ওই টাইমে যেহেতু অনেক সেপারেটেড থাকে ও সব থেকে কম প্রেশার ফিল করে, সো প্রেশার এট রেয়ারফ্র্যাকশন হ্যাজ টু বি মিনিমাম, সো অ্যান্সার এ বা ডির মধ্যে কিছু একটা হবে। দেন আরেকটা পার্ট বলছে ডিসপ্লেসমেন্ট অ্যাট কম্প্রেশন পয়েন্টস, কম্প্রেশনে কিন্তু পার্টিকেলস মুভ করে না, ঠিক আছে, দেখা যায় বাইরের পার্টিকেলসরা বোথ সাইড থেকে আইসা কম্প্রেসড হয়ে আসতেছে, সো
ইনিশিয়ালি যেই পয়েন্টে মেইনলি কম্প্রেশনটা হচ্ছে ওই পয়েন্টের পার্টিকেলটা মুভ করে না, ও ওই জায়গাটাই থাকে, ওর সাইডের পার্টিকেলসগুলা সামনের দিকে বা ওর দিকে চলে আসে, দেয়ারফর কম্প্রেশনটা ক্রিয়েট হয়। সো দেয়ারফর আমরা বলি যে কম্প্রেশনে আমাদের ডিসপ্লেসমেন্টটা 0 আছে। So therefore D should be the correct answer. That's it for the section A part. Now let's move on to section B. Section B এর first question এ বলতেছে there is a current of 1.25 amperes in a wire. Calculate the drift velocity, that is V, of the conduction electrons in the wire. আমাদেরকে number of conduction electrons per meter cube দিয়ে দিছে, which is n এর ভ্যালু দেওয়া আছে, cross sectional area এটা দেওয়া আছে। So we know the formula I is equals to NAVE. সো আমরা কারেন্ট জানি 1.25 অ্যাম্পিয়ার্স, আমরা চার্জ ক্যারিয়ার ডেন্সিটি জানি হচ্ছে গিয়ে 9.0 ইন্টু 10 টু দি পাওয়ার 28, দ্য ক্রস সেকশনাল এরিয়া ইজ 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার -7, drift velocity vটা বের করব, and E represents the charge of a single electron which is 1.6 into 10 to the power -19. So আমরা এখান থেকে যদি V কে সাবজেক্ট করি, the answer should be 3.2 into 10 to the power -4 meters per second. Always remember to write your answer over here and to give the units. Unit না দিলে কিন্তু এক্সামে মার্ক কেটে দিবে। So that's it for question number 11. Now let's move on to question number 12. Question number 12 এ বলতেছে the filament in a lamp is a metal wire. So it's basically a metallic conductor. A current in the filament causes heating. Heating হচ্ছে মানে temperature is starting to increase. ওরা বলতেছে explain how the resistance of the filament changes as the temperature of the filament increases. We know metallic conductor এর জন্য temperature আর resistance they are directly proportional to one another. But how do we write this? সবার আগে বলা লাগবে যে as the temperature increases, টেম্পারেচার ইনক্রিজ করলে মেটালিক কন্ডাক্টরের যে ল্যাটিসটা আছে ওই ল্যাটিসের ভাইব্রেশনটা ইট উইল স্টার্ট টু ইনক্রিজ। সো দ্যাট উইল বি আওয়ার ফার্স্ট পয়েন্ট ফর দিস 3 মার্ক কোয়েশ্চেন, যে অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস, ল্যাটিস ভাইব্রেশন অলসো ইনক্রিজেস। Lattice vibration বেড়ে গেলে, now when the electrons are moving, the electrons will collide more often with the lattice, right? So this is going to be our second point. Second point আমরা লিখব the electrons collide more often with the lattice ions. সো ল্যাটিস আয়নসের সাথে বেশি বেশি কোলাইড করতেছে। নাও অবভিয়াসলি কোনো কিছু মুভ করার সময় যদি বেশি বেশি কোলাইড করে, হোয়াট উইল হ্যাপেন, ওর স্পিডটা ডিক্রিজ করবে, রাইট? সো স্পিড ডিক্রিজেস, দ্যাট ইজ ড্রিফট ভেলোসিটি ডিক্রিজেস, current decreases as I is equals to NAV. So basically drift velocity and current they are directly proportional to one another. আমাদের drift velocity কমে গেলে current তো কমে যাবে, and we know current and resistance they are inversely proportional, so resistance will increase since the current is decreasing. So resistance increases. So that's it for question number 12. Now let's move on to question number 13. Question number 13 এ বলতেছে a student investigated how the potential difference V across a battery varied with current I in the battery. The student plotted her results on a graph as shown. So আমরা এখানে একটা ভোল্টেজ আর কারেন্টের গ্রাফ দেখতে পারতেছি, আর অবভিয়াসলি এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি যেহেতু বের করতে বলছো, সো অবভিয়াসলি তার নেগলিজিবল না। একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, V is equals to minus RI plus EMF. এখন এইটা কিন্তু Y is equals to mx plus c তে আছে আমরা বলতে পারি। সো x অ্যাক্সিসে যদি কারেন্ট থাকে আর y অ্যাক্সিসে যদি ভোল্টেজ থাকে, তাহলে গ্রেডিয়েন্টটা gives us minus r and y intercept gives us the EMF. We can see this is a voltage against current graph.
সো ওয়ান্স এগেইন এটার যে y ইন্টারসেপ্ট মানে y অ্যাক্সিসকে যেখানে কাট করতেছে দ্যাট শুড বি ইটস ইএমএফ। সো ইএমএফ এর ভ্যালু হবে 1.5 and we can directly write the EMF as 1.5 volts. দেন নেক্সটে হচ্ছে গিয়ে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার জন্য আগে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করতে হবে। নাও টু ক্যালকুলেট দ্য গ্রেডিয়েন্ট উই ক্যান টেক 2 পয়েন্টস। আমি এই একটা পয়েন্ট চুজ করলাম আর স্টার্টিং পয়েন্টটা একটা চুজ করলাম। সো স্টার্টিং পয়েন্টে আমাদের কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1.5 এন্ড দেন আরেকটা পয়েন্ট যে আমরা চুজ করছি এখানে আমাদের x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.5. Now if we calculate the gradient from here, gradient is basically y2 minus y1 divided by x2 minus x1. This should give us the gradient. Now what does the gradient give? Gradient are equal to minus r হওয়া উচিত, right? So instead of writing m আমরা gradient টাকে minus r লিখতে পারি and minus r should be equal to this exact same thing. And obviously যদি আমরা ক্যালকুলেটরে পুট করি এটা একটা নেগেটিভ ভ্যালু আসবে, নেগেটিভ যদি ক্যান্সেল আউট করে দিই we will get the value of r and r will be 0.50 ohms. So that is the internal resistance of the battery. So 0.50, once again don't forget to write the unit, that is ohms. Question number 14 এ বলতেছে an electron is accelerated from rest through a potential difference of 4.8 kilovolts in a cathode ray tube. Show that the kinetic energy gained by the electron is about 7.7 into 10 to the power minus 16. So এখানে যেটা হইতেছে ইলেকট্রনকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হচ্ছে। পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া মানে ওর মধ্যে একটা ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হইতেছে এন্ড এই ইলেকট্রিক্যাল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমাদের এই ইলেকট্রিক্যাল এনার্জিটা বের করতে হবে, বিকজ সিন্স এনার্জি ইজ কনজার্ভড ইলেকট্রিক্যাল এনার্জিটাই শুড বি ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি। সেটা আমরা লেটস সে লিখেও নিলাম দ্যাট দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ই ইলেকট্রিক্যাল ইজ ইকুয়াল টু দ্য ই কাইনেটিক। এন্ড আমরা জানি ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা হচ্ছে গিয়ে QV। যেহেতু এটা একটা ইলেকট্রন বলছে আমরা জানি একটা ইলেকট্রনের চার্জেস 1.6 into 10 to the power minus 19 and then আমরা যদি ভোল্টেজটা ক্যালকুলেট করি ভোল্টেজটা 4.8 কিলোভোল্টস বলছে। সো 4.8 into কিলোভোল্টস কে ভোল্টসে কনভার্ট করার জন্য 10 to the power 3 করা লাগবে। The answer will be 7.68 into 10 to the power minus 16 joules. So that should be the kinetic energy as well. Now, since we know the kinetic energy, now let's look into the part B of the question. যেখানে বলতেছে calculate the de Broglie wavelength of the electron. De Broglie wavelength এর ফর্মুলা হচ্ছে lambda is equals to Planck's constant divided by the momentum. Momentum কে আমরা চাইলে mv লিখতে পারি, right? So to calculate lambda আমরা Planck's constant এর ভ্যালু মুখস্থ জানি 6.63 into 10 to the power minus 34. ইলেকট্রনের ম্যাসও আপনাদের মেমোরাইজ রাখা উচিত, আর যদি মেমোরাইজ নাও থাকে যেটা বুকলেটে দেওয়া থাকে ইট ইজ 9.11 into 10 to the power minus 31 and ভেলোসিটিটা হাউ ডু উই গেট দিস ভেলোসিটি? এই ভেলোসিটি বের করার জন্য আমরা একটু পার্ট এর হেল্প নিব। পার্ট এতে আমরা কাইনেটিক এনার্জি পাইছিলাম হচ্ছে গিয়ে 7.68 into 10 to the power minus 16। আমরা জানি কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে গিয়ে half mv square, so half mv square should be equal to 7.68 into 10 to the power minus 16. Now we already know the mass of an electron, which is 9.11 into 10 to the power minus 31 into v square is equal to 7.68 into 10 to the power minus 16. Now if we calculate the velocity, it should be 2 into 7.68 into 10 to the power minus 16 divided by 9.11 into 10 to the power minus 31 আর এটাকে রুট করে দিতে হবে obviously. So we'll get the velocity from here and velocity ভ্যালুটাই যদি আমরা এখানে পুট করে দিই we'll get our lambda's value. So আমাদের velocity ভ্যালু আসবে 4.11 into 10 to the power 7 and এটাই যদি এখন আমরা পুট করে দিই into our lambda's equation 4.11 into 10 to the power 7, the answer will be 1.77 into 10 to the power minus 11 and the unit for
wavelength is in meters. So the answer will be 1.77 into 10 to the power minus 11 meters. That should be it for question number 14. Question number 15 এ বলতেছে the photograph shows a rear window heater in a car, and আমরা দেখতেছি এখানে কিছু metal strips দেওয়া আছে. Each metal strip in the heater has a rectangular cross section of width 1.64 millimeters and a height of 0.20 millimeters. So ওরা আমাকে আমার widthটা দিয়ে দিচ্ছে, হাইটটা দিয়ে দিচ্ছে, so it forms a rectangle. এটা দিচ্ছে so that we can calculate the area. আমাকে বলছে show that the resistance of each metal strip is about 5 ohms. সো এই এক একটা স্ট্রিপের রেজিস্ট্যান্স যে 5 ওহম এটা শো করতে হবে, আমাদেরকে রেজিস্টিভিটি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে. সো হোয়াট উইল ডু ইজ আমরা ফর্মুলা ইউজ করব R is equals to PL by A. Now resistivity, that is PA, is 1.70 into 10 to the power minus 6. Then লেন্থটা দেওয়া আছে 0.95, সেটা খুব একটা প্রবলেম না, বাট এরিয়াটা একটু খেয়াল করব. So to calculate the area আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের উইডথটাকে নিব 1.64 মিলিমিটারস. এটাকে মিটারে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হয়, 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়. সো এটা আমাদের মিটারে কনভার্ট হলো. উইথ ইনটু হাইট করতে হবে টু গেট দ্য এরিয়া, অ্যান্ড হাইটটাও মিলিমিটার্সে দেওয়া, সো 0.20. এই মিলিমিটারটাকেও মিটারে কনভার্ট করতে হলে আবার 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে. সো ইফ ইউ ডু দিস, দ্য অ্যান্সার ফর রেজিস্ট্যান্স উইথ 4.9 ohms. So this is approximately equal to 5 ohms. So আমাদের ব্যাপারটা শো হয়ে গেল. Part 2 of the question এ বলতেছে the heater has 11 identical metal strips connected in parallel as shown. Determine the total resistance of the metal strips. So obviously আমরা জানি parallel circuit এর total resistance বের করতে হলে আমরা 1/RT is equal to 1/R1 plus 1/R2 এমন করে যেতেই থাকবো till 11 রেজিস্ট্যান্স, রাইট? এখন সেম ভ্যালুটা, দ্যাট ইজ যেহেতু ওদের রেজিস্ট্যান্সেস হচ্ছে 4.9 এক একটা স্ট্রিপের, আমরা আগের পার্ট থেকে পাইছি, প্রতিটা স্ট্রিপের যদি রেজিস্ট্যান্স 4.9 হয়, আমাদের বারবার কি 1/4.9 প্লাস 1/4.9 প্লাস 1/4.9 সেম জিনিসই 11 বার লিখতে হবে, রাইট? সো 11 বার না লিখে আমরা যেটা করব, আমরা ডিরেক্ট লিখবো 1/RT ইজ ইকুয়াল টু 1/4.9 ইন্টু 11 টাইমস, বিকজ এই জিনিসটা 11 বার প্লাস হচ্ছে. আমরা এখান থেকে যদি RT কে সাবজেক্ট করি, সো অবভিয়াসলি 1/RT উইল বি ইকুয়াল টু 11/4.9, বাট আমাদের কিন্তু RT দরকার, নট 1/RT. সো আমরা এটাকে ফ্লিপ করে দিব, অ্যান্ড ফ্লিপ করে দিলে RT উইল বি ইকুয়াল টু 4.9 ডিভাইডেড বাই 11, which is equal to 0.445. So we can write it as 0.45 ohms. So the total resistance is 0.45 ohms. গেল এই পার্টটা. নাও পার্ট 3 তে বলতেছে the potential difference across the heater is 12 volts and the internal resistance is negligible. Determine the current entering the heater. So কারেন্ট বের করার জন্য অবভিয়াসলি আমরা দেখেন টোটাল রেজিস্ট্যান্সটা জানি, অ্যান্ড ব্যাটারির ভোল্টেজটা 12 বলে দিছে, সো টোটাল ভোল্টেজটাও জানি. সো সার্কিটের টোটাল কারেন্ট বের করতে হলে অবভিয়াসলি আমরা V is equals to IR অ্যাপ্লাই করব. We know the total voltage as 12 volts. We don't know the current, but resistance আমরা জানি 0.45 ohms. সো এখান থেকে আমরা যদি কারেন্টটাকে সাবজেক্ট করি, 12 divided by 0.45, answer will be 26.67 amperes. So that is the answer, 26.67 amperes. If this makes sense, এবার আমরা লাস্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেনে চলে যাই. লাস্ট পার্টে বলতেছে an alternative design is to connect the metal strips in series. Explain why this would not result in the same power being dissipated by the heating circuit. You do not need to include calculations in your answer. আচ্ছা, প্রতিটা স্ট্রিপের রেজিস্ট্যান্স ছিল 4.9 ohms করে. সিরিজ সার্কিটে আমরা জানি টোটাল রেজিস্ট্যান্স বের করতে হলে কি করা লাগতো, সবগুলোকে অ্যাড করা লাগতো. 4.9 ইন্টু 11 করলে অবভিয়াসলি এটা কি 0.45 ওহমসের থেকে বেশি আসতো না. সো আমাদের প্যারালাল সার্কিটে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি, তার থেকে আমরা যদি সিরিজে কানেক্ট করতাম জিনিসটাকে, রেজিস্ট্যান্স কি অনেক বেশি বেড়ে যেত. আর যদি আমাদের রেজিস্ট্যান্সটা অনেক বেশি বেড়ে যায়, তো উই নো দ্য ফর্মুলা P is equals to V square by R. আমরা কিন্তু ব্যাটারির ভোল্টেজটা চেঞ্জ করতে পারবো না, ব্যাটারির ভোল্টেজটা কনস্ট্যান্ট আছে. সো আমার রেজিস্ট্যান্স যদি সিরিজ সার্কিটের বেড়ে যায়, পাওয়ার ডিসিপেটেডটা উড ডিক্রিজ.
সো আমরা এই জিনিসটাই হচ্ছে কি এখন লিখবো যে ফর সিরিজ সার্কিট দ্য রেজিস্ট্যান্স উড বি গ্রেটার। সো ফর সিরিজ সার্কিট the resistance or the total resistance should be higher. The total resistance would be higher. Now if the resistance is higher, আমরা অবশ্যই একটা ইকুয়েশন দিয়ে রিলেট করব যে P is equals to V square by R আমরা জানি, since voltage is constant, আমাদের এখানে যেহেতু রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স বেড়ে গেলে পাওয়ার উড ডিক্রিজ। Since resistance increases, power dissipated will be lower. So this is how we will be answering this question. Now let's move on to question number 16. Question number 16 এ বলতেছে a student connects the circuit shown in the diagram. আমরা দেখতেছি যে আমাকে ব্যাটারির ভোল্টেজটা, দ্যাট ইজ ইএমএফ দেওয়া আছে। সিরিজ সার্কিটে দুটো কম্পোনেন্ট কানেক্টেড, আমাদেরকে ভোল্ট মিটারের রিডিং বের করতে বলছে। সো দিস ইজ আ পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট। যেহেতু বেসিক্যালি সিরিজে দুইটা কম্পোনেন্ট কানেক্টেড, দুইটা কম্পোনেন্ট সিরিজে কানেক্টেড থাকলে আমরা এটাকে একটা পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট বলতে পারি। আর পোটেনশিয়াল ডিভাইডার সার্কিটে একটা স্পেসিফিক ভোল্টেজ বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে R1 ডিভাইডেড বাই দ্য টোটাল রেজিস্ট্যান্স হুইচ ইজ RT ইনটু দ্য টোটাল ভোল্টেজ হুইচ ইজ VT। আমরা যে জায়গাটার ভোল্টেজ বের করতে চাই এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে 6.8 কিলো ওহমস ডিভাইডেড বাই দ্য টোটাল রেজিস্ট্যান্স হবে 6.8 প্লাস 4.7 কিলো ওহমস। এখন আপনারা বলতে পারেন আমি কেন কিলো ওহমসকে ওহমসে কনভার্ট করতেছি না, বিকজ উপরের ভ্যালুটাও আমার কিলো ওহমসে আছে, নিচেরটাও কিলো ওহমসে যদি আসে, দুইটা কিলো ওহমস ক্যান্সেল আউট করে বেসিক্যালি সেমই হবে, সেটাকে আর আমাদের কনভার্ট করার দরকার নেই। ইনটু দ্য টোটাল ভোল্টেজ কোয়েশ্চনে দেওয়া আছে ব্যাটারির ভোল্টেজ ইজ 3, সো আমরা ইনটু 3 করে দিব, উইল গেট দ্য ভোল্টমিটার রিডিং, and the voltmeter reading 1.77 volts. Now what we can do is, যেহেতু এখানে সব অ্যান্সারই আমরা দেখতেছি যে 1 ডিপি তে দেওয়া বা 2 সিগনিফিকেন্ট ফিগার্সে দেওয়া, if we want we can also write it as 1.8 volts. এখানে এক সিগনিফিকেন্ট ফিগার বেশি লিখলেও প্রবলেম নেই, বা কোয়েশ্চেনে যে সিগনিফিকেন্ট ফিগারটা মেনশন আছে সেটাতে লিখলেও কোনো প্রবলেম নেই। সো ইটস আপ টু আস যে আমরা 1.77 লিখবো নাকি 1.8 ভোল্টস লিখবো। আমি 1.8 ভোল্টসই লিখলাম। দেন আমাদেরকে পার্ট বিতে বলছে ডিটারমাইন দ্য পাওয়ার ডিসিপেটেড বাই দ্য সার্কিট। সার্কিটের পাওয়ার ডিসিপেটেড বের করার জন্য আমাদের যে জিনিসটা বের করা লাগবে, দ্যাট ইজ কোন জিনিসটা কনস্ট্যান্ট আছে। আমরা জানি একটা সিরিজ সার্কিটে অলওয়েজ কারেন্টটা সেম থাকে, যেহেতু কারেন্ট সেম থাকে আমরা P ইজ ইকুয়ালস টু V স্কোয়ার বাই R ইউজ করতে পারবো। এখানে ভোল্টেজটা ইজ 3 ভোল্টস, সো আমরা 3 স্কোয়ার করলাম, অ্যান্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স ইজ 6.8 প্লাস 4.7। এইবার আমার কিলো ওমটাকে ওমে কনভার্ট করার জন্য 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সো দ্য অ্যান্সার 7.83 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ওয়াটস। সো এটি আমরা আবার অ্যান্সারে লিখে দিলাম 7.83 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। অবভিয়াসলি you must include the unit as well, which is watts. পার্ট সিতে আসি। পার্ট সি ইজ ভেরি সিম্পল। এখানে আমাদেরকে বলছে দ্য স্টুডেন্ট কানেক্টেড দ্য ব্যাটারি টু অ্যান অ্যামিটার অ্যান্ড আ মোটর, দেয়ার ইজ আ কারেন্ট অফ 2.5 অ্যাম্পিয়ার্স ইন দ্য মোটর, ক্যালকুলেট দ্য এনার্জি ট্রান্সফার টু দ্য মোটর ইন 1.5 মিনিটস। সো আমরা এনার্জির ফর্মুলা শিখছি, E ইজ ইকুয়ালস টু VIT। ভোল্টেজ অফ দ্য ব্যাটারি কোয়েশ্চনে বলা ছিল 3 ভোল্টস, কারেন্টটা দেওয়া আছে 2.5 অ্যান্ড টাইমটা 1.5 মিনিটস বলছে। উই হ্যাভ টু কনভার্ট দিস ইনটু সেকেন্ডস, আর মিনিটস থেকে সেকেন্ডসে কনভার্ট করার জন্য অলওয়েজ মাল্টিপ্লাই বাই 60 অ্যান্ড দ্যাট শুড গিভ আস দ্য এনার্জি। সো ইট শুড কাম অ্যাজ 675। আমরা রাউন্ড আপ করে এটাকে 680 জুলস লিখতে পারি। ওয়ান সেকেন্ড, দ্য রিজন বিং সবকিছু আমরা দেখতেছি 2 সিগনিফিকেন্ট ফিগার্সে দেওয়া, সো ইটস বেটার যে 2 সিগনিফিকেন্ট ফিগার্স অ্যান্সারটা লিখতেছি। সো 680 জুলস ইজ আওয়ার অ্যান্সার। Number 17 এ বলতেছে a student directed light from a laser onto a diffraction grating. The student saw series of maxima on the screen, that is diffraction pattern আসতেছে একটা।
The diagram shows the position of the central maxima at O and the first order maxima at X. So X এ যেহেতু ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা পাচ্ছি, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ফার্স্ট ম্যাক্সিমা মানে আমার n এর ভ্যালু 1, n মানে হচ্ছে গিয়ে জিরো অর্ডার থেকে আমরা কতটুকু অর্ডারটা হচ্ছে গিয়ে চুজ করতেছি। সো যেহেতু আমাদেরকে ফার্স্ট অর্ডারটা দিয়ে দিচ্ছে, জিরো অর্ডার থেকে ফার্স্ট অর্ডার চুজ করা মানে আমরা আমাদের n এর ভ্যালুকে 1 চুজ করে নিচ্ছি। Now they are saying us to calculate the number of lines per millimeter on the diffraction grating and wavelength ওরা কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে। এখানে বের করার জন্য সবার আগে আমার ডিফ্র্যাকশন গ্রেটিং এর ডিসটেন্সটা বের করা লাগবে। সো আমরা ফার্স্ট অফ অল n ল্যামডা ইকুয়ালস টু d sin থিটা ইউজ করব। এখন অ্যাজ এ অলরেডি সেড, যেহেতু আমাদেরকে ফার্স্ট অর্ডারের ইনফরমেশনটা দিয়ে দিছে, আমরা আমাদের n এর ভ্যালুকে 1 কনসিডার করতে পারি। দেন ল্যামডার ভ্যালু, দ্যাট ইজ দ্য ওয়েভলেন্থ, দেওয়া আছে 635 ন্যানোমিটার্স। ন্যানোমিটার্স থেকে মিটার্সে কনভার্ট করার জন্য 10 টু দি পাওয়ার -9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। We have to calculate this d, আর সাইন থিটা ক্যালকুলেট করার জন্য দেখেন দ্য অ্যাঙ্গেল ইজ, এই জিরো অর্ডার থেকে আমার ফার্স্ট অর্ডার পর্যন্ত যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, দ্যাট ইজ জিরো থেকে এক্স এর যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ মাই থিটা। আমরা অলরেডি আমাদের অপোজিটটা জানি, আমরা অলরেডি আমাদের অ্যাডজেসেন্টটা জানি। সো আমরা এখান থেকে চাইলে কি ট্যান থিটা বের করতে পারবো, রাইট? ট্যান থিটাও বের করার থেকে বেটার হচ্ছে কি আমরা হাইপোটেনিয়াসটা বের করে নিই। সো টু ক্যালকুলেট দ্য হাইপোটেনিয়াস, হোয়াট উই হ্যাভ টু ডু ইজ রুট ওভার অপোজিট স্কোয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কোয়ার করতে হবে। সো আমরা 4 স্কোয়ার প্লাস 0.78 স্কোয়ার যদি পুট করি, কিপ ইট অ্যাজ ইট ইজ, বিকজ আমরা যত বেশি ক্যালকুলেশনস করবো আমাদের অ্যান্সারের সিগনিফিকেন্স তত হচ্ছে গিয়ে ডিক্রিজ করা স্টার্ট করবে, অ্যাকুরেসি তত কমা স্টার্ট করবে। সো আমরা জানি সাইন থিটা ইজ অপোজিট বাই হাইপোটেনিয়াস, তো অপোজিট ইজ 0.78 মিটার্স। সো আমরা সাইন থিটার জায়গায় সাইন থিটার ভ্যালু হচ্ছে গিয়ে চুজ করলাম উপরে অপোজিটটা 0.78, আর ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস যে করবো, হাইপোটেনিয়াস আমরা রুট ওভার 4 স্কোয়ার প্লাস 0.78 স্কোয়ার করতেছি। অ্যান্ড এখান থেকে আমাদের ডি এর ভ্যালু আসবে 3.32 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ইজ দ্য ম্যাথ ওভার? নট ইয়েট, বিকজ কোয়েশ্চেনে বলছে নাম্বার অফ লাইন্স বের করতে পার মিলিমিটার, ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্লিটস। সো আমাদের নাম্বার অফ লাইন্স পার মিলিমিটারের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ লাইন্স ইজ ইকুয়াল টু 1/d। সো আমরা যদি 1/d পুট করি, 1/3.32 ইন্টু 10 টু দি পাওয়ার -6, অ্যান্সারটা মিটারে আসবে। সো আমাদের এটাকে মিলিমিটারে কনভার্ট করার জন্য একটা ইন্টু 10 টু দি পাওয়ার -3 করা লাগবে। মাইন্ড ইউ, এই ইন্টু 10 টু দি পাওয়ার -3 কিন্তু নিউমারেটারে আছে, নট ইন দ্য ডিনোমিনেটর। সো এখান থেকে হোয়াট উইল সি ইজ নাম্বার অফ লাইন্স আসবে হচ্ছে 301 lines per millimeter. So the answer will be 301. So that's it for part A of the question. এইবার part B তে আসি। part B তে বলছে explain why there is a maximum at x. আমরা জানি ডিফ্র্যাকশন গ্রেটিং দিয়ে যখন লাইটটা পাস করে ওরা স্প্রেড আউট হয়ে যায়, স্প্রেড আউট হয়ে কিছু জায়গায় হচ্ছে কি ওরা ইন্টারফেয়ার করে, ইন্টারফেয়ার করলে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয় এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স জিরো অর্ডারের পর ফার্স্ট যেখানে হবে দ্যাট ইজ মাই ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা, আর এই ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাটাই হচ্ছে গিয়ে এক্স। ওরা কিন্তু খালি ম্যাক্সিমা এক্সপ্লেন করতে বলেনি, ওরা বলছে কেন ম্যাক্সিমা এক্সে হচ্ছে, দ্যাট ইজ ওরা ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাটা আমাদেরকে এক্সপ্লেন করতে বলছে। হাউ ডু উই এক্সপ্লেন দিস? সো অবভিয়াসলি ওয়েভসরা ইন্টারফেয়ার করবে। আমাদের ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাটা হয় যখন পাথ ডিফারেন্স ইজ 1 ল্যামডা। সো আমরা ফার্স্ট স্টেটমেন্ট দিব যে দ্য পাথ ডিফারেন্স ইজ 1 ল্যামডা। সো আমরা লিখলাম দ্য পাথ ডিফারেন্স is 1 lambda. পাথ ডিফারেন্স যদি 1 lambda হয়, আমরা জানি n lambda হচ্ছে গিয়ে থাকলে ওয়েভসরা ফেজে থাকে। সো যেহেতু এটা n lambda where n is a positive integer, 1 lambda পাচ্ছি দেখে আমরা বলতে পারি so the waves are, but so the points are in phase slash waves are in phase. And we know ফেজে থাকলে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়া মানে ওই পয়েন্টে আমরা একটা ম্যাক্সিমা দেখতে পারবো। সো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স occurs here.
আমরা চাইলে এটাও লিখতে পারি অকার্স হিয়ার এর পর যে ইট ক্রিয়েটিং ম্যাক্সিমা, ক্রিয়েটিং ম্যাক্সিমা। সো যেহেতু ওরা কোয়েশ্চেনে ম্যাক্সিমামের কথা বলছে, আমরা আরেকটু স্পেসিফাই করে বলে দিলাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ আ ম্যাক্সিমা অ্যাট দিস পয়েন্ট। সো আমরা কিন্তু এখানে ইন্টারফিয়ারেন্সের কথা বলিনি, আমরা কিন্তু এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বুঝাইনি, আর আমরা এখানে জেনারেল কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সও বুঝাইনি। আমরা স্পেসিফিক এক্সের কথা বলছে দেখে এক্সে কিভাবে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সটা হবে সেটা বোঝাচ্ছি, যে এক্সে পাথ ডিফারেন্সটা কত। আমরা চাইলে এটা ফেজ ডিফারেন্স দিয়েও লিখতে পারতাম, অ্যান্ড দেন এই ফেজ ডিফারেন্স বা এই পাথ ডিফারেন্সের জন্য কি হয়, দ্যাট ইজ দ্য ওয়েভস আর ইন ফেজ, অ্যান্ড দেন আমরা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কথাটা বলছি। দ্যাটস ইট ফর কোয়েশ্চেন নাম্বার 17, and now let's move on to question number 18. কোয়েশ্চেন নাম্বার 18 এ বলতেছে ইন 1886 Heinrich Hertz directed radio waves towards a metal plate. A standing wave with 5 antinodes was produced as shown. আমাদেরকে বলছে explain how the antinodes were formed. একটা স্টেশনারি ওয়েভ হওয়ার জন্য সবার আগে কি করতে হবে, আমার একটা ওয়েভ ট্রান্সমিট করতে হবে, অ্যান্ড দেন ওয়েভটার রিফ্লেক্ট করে আসার সময় ওই ট্রান্সমিটেড ওয়েভের সাথে ইন্টারফেয়ার করা লাগবে, অ্যান্ড দেন আমরা দেখব কিছু জায়গায় কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, কিছু জায়গায় ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সেসে অ্যান্টিনোডস হয় অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সেসে নোডস হয়। সো যেহেতু এখানে জাস্ট খালি অ্যান্টিনোড নিয়ে কথা বলতে হবে, জাস্ট খালি আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের পার্টটা বুঝাবো, বাট লেটস ফার্স্ট সে যে কীভাবে এই স্টেশনারি ওয়েভটা ফর্ম হবে। সো আমরা বলবো দ্যাট দ্য ট্রান্সমিটেড ওয়েভ hit the metal plate and reflect back. So that's going to be the first point. The transmitted waves hit the metal plate and reflect. রিফ্লেক্ট করার পর এই রিফ্লেক্টেড ওয়েভটা আর বাকি যে ইনসিডেন্ট ওয়েভ আরও আসতেছে, দে উইল স্টার্ট টু ইন্টারফেয়ার। সেটা হচ্ছে কি আমাদের সেকেন্ড পয়েন্ট, দ্য রিফ্লেক্টেড ওয়েভ interfere with the new transmitted waves. সেভাবে স্টেশনারি ওয়েভটা ফর্ম হবে। এখন যেহেতু ওরা জাস্ট অ্যান্টিনোডসের কথা বলছে, আমরা বলবো যে অ্যান্টিনোডস কই হয়, অ্যান্টিনোডস হয় যেখানে নাকি আমার ওয়েভসগুলা ফেজে আছে বা যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে। সো আমরা লিখবো antinodes are regions, antinodes are regions where the waves are in phase, where the waves are in phase, that is constructive interference takes place here. Constructive interference occurs. So that's going to be all for this question. আমরা একটু ঠিক করি এখানে interference occurs in this subject. So then part B তে বলছে determine a value for the speed of the radio waves in this experiment. আমাদেরকে ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিয়েছে। Now what we have to do is we have to use v is equals to f lambda. এই জিনিসটা খুবই একটা কমন একটা জিনিস যে আমাদেরকে একটা স্ট্যান্ডিং ওয়েভ থেকে ওয়েভলেন্থ বের করতে দেবে। এখন মাথায় রাখবেন এই জিনিসটাকে আমরা একটা সেগমেন্ট বলি, অ্যান্ড লেন্থ অফ আ সেগমেন্ট ইজ ল্যামডা বাই 2। যেহেতু এখানে আমাদের 1 2 3 4 5 টোটাল 5টা সেগমেন্ট আছে, দ্য টোটাল লেন্থ শুড বি ইকুয়াল টু ল্যামডা বাই 2 ইন্টু 5, রাইট? সো আমরা এটাই ফার্স্টে লিখবো যে লেন্থ ইজ ইকুয়ালস টু 5 ইন্টু ল্যামডা বাই 2। আমাদের লেন্থটা কোয়েশ্চেনে দেওয়া আছে 4.75 মিটার্স। সো আমরা লেন্থের জায়গায় 4.75 মিটার্স বসাইলাম, অ্যান্ড 5 ল্যামডা বাই 2 থেকে আমরা ল্যামডাকে যদি সাবজেক্ট করি, we'll get the value of lambda. Lambda আসবে 4.75 into 2 divided by 5. Now এবার যদি v is equals to f lambda করে স্পিড বের করি, v is equals to f lambda, frequency 152 মেগাহার্টজ,
মেগাহার্টসকে হার্টসে কনভার্ট করতে হইলে 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করা লাগে, আর ওয়েভলেন্থটা আমরা যদি ডিরেক্ট বসায় দিই 4.75 ইন্টু 2/5, আমাদের ভিটার অ্যান্সার আসবে হচ্ছে 2.98 ইন্টু 10⁸ meters per second, which is very close to the speed of light. So basically speed of light travel করতেছে 2.98 into 10⁸ meters per second. So this is part B of the question. Part C তে বলতেছে a teacher demonstrated the properties of radio waves. He used an aerial to detect the radio waves. Initially the aerial was vertical and maximum intensity of radio waves was detected. The teacher rotated the aerial by 90 degrees so that it was horizontal. So এই যে ভার্টিক্যাল হরিজন্টাল আছে, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম আছে, এখান থেকে আমাদের পোলারাইজেশনের কনসেপ্টটা মাথায় আসতে হবে যে দুইটা পোলারয়েড ফিল্টারের অ্যাঙ্গেল চেঞ্জ করলে কি হয়। সো ইনিশিয়ালি যখন ভার্টিক্যাল ছিল ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ছিল, আমরা ভার্টিক্যাল থেকে যখন নাকি 90 ডিগ্রি মুভ করব হরিজন্টাল হয়ে যাবে। সো আমার পোলারয়েড ফিল্টারটা কি করবে, ইন্টেন্সিটিকে জিরো করে দেবে, দ্যাট ইজ কোনো লাইট পাস করতে পারবে না। অ্যান্ড এটাই বলতেছে যে হি ইজ অবজার্ভড দ্যাট ওয়েন দ্য এরিয়াল ওয়াজ হরিজন্টাল দ্য রেডিও ওয়েভস ওয়্যার নট ডিটেক্টেড, দ্যাট ইজ ইন্টেন্সিটি জিরো হয়ে গেছে। ওরা এই অবজারভেশনটাকে এক্সপ্লেন করতে বলছে। সো হোয়াট উইল সে ইজ যে আমার যখন নাকি এই রেডিও ওয়েভটা ট্রাভেল করতেছে, এই রেডিও ওয়েভটা বেসিক্যালি পোলারাইজড হয়ে গেছে, আর পোলারাইজড হয়ে যাওয়ার কারণে ও একটা সিঙ্গেল প্লেনে ট্রাভেল করবে, আর ওই ভার্টিক্যাল প্লেনেই জাস্ট খালি ও ট্রাভেল করতেছিল। যে যখন নাকি হরিজন্টাল প্লেন নিয়ে আসলাম আমার পোলারয়েড ফিল্টারটাকে, ওই পোলারয়েড ফিল্টারের হরিজন্টাল প্লেন দিয়ে ও পাস করতে পারতেছে না, বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি হরিজন্টাল প্লেন। So how do we write this? So we'll say that the oscillations are in single plane, by in one plane. So oscillations are in one plane only, because দুইটা প্লেনে অসিলেশন হইলে আমরা ভার্টিক্যালি ইন্টেন্সিটি পাচ্ছি, হরিজন্টালিও কি আমাদের একটা ইন্টেন্সিটি পাওয়ার কথা। যেহেতু হরিজন্টালি ইন্টেন্সিটি পাচ্ছি না, এর মানে একটা সিঙ্গেল ডিরেকশনে আমার ওয়েভটা ট্রাভেল করতেছিল, একটা সিঙ্গেল প্লেনে ওয়েভটা ট্রাভেল করতেছিল, আর সিঙ্গেল প্লেনে ট্রাভেল করা মানে ইট হ্যাজ বিন প্লেন পোলারাইজড। সো আমাদের সেকেন্ড পয়েন্ট হবে যে দ্য রেডিও ওয়েভস আর পোলারাইজড। সো রেডিও ওয়েভস are polarized. So that's it for question number 18, and now let's move on to question number 19. Ultrasound can be used to detect cracks in the wing of an aeroplane as shown. So আমরা দেখতেছি এটা ট্রান্সডিউসার আছে, ট্রান্সডিউসার থেকে কি হবে, আল্ট্রাসাউন্ড পাঠাবো, ক্র্যাক থেকে এটা রিফ্লেক্ট করে ব্যাক আসবে, আর ব্যাক আসার পর এটা ডিরেক্টেড হয়ে যাবে। বলছে a transducer that emits and receives ultrasound is used to scan the wing. Explain how the ultrasound can be used to determine the depth of a crack. This is a very common question and you are expected to know this answer. এটা একদম মুখস্থ থাকতে হবে অ্যান্সারটা, বাট আমি স্টিল অ্যান্সারটা আপনাদেরকে ফার্স্ট থেকে বুঝাই। সো যেটা হবে, আমরা শর্ট পালসেস অফ আল্ট্রাসাউন্ড পাঠাবো, অ্যান্ড দেন এটা কী হবে, এটা ক্র্যাকে রিফ্লেক্ট করে ব্যাক আসবে, বিকজ দেয়ার ইজ আ চেঞ্জ ইন বাউন্ডারি। নাও দেন হোয়াট উই আর গোনা ডু ইজ, আমরা এটা গিয়ে আবার ব্যাক আসার টাইমটা মেজার করব, অ্যান্ড এই টাইমটাকে যদি আমরা ডিভাইড বাই 2 করে দিই তাহলে উইল গেট দ্য টাইম জাস্ট খালি যাওয়ার পার্টটুকুর, রাইট? সো উই হ্যাভ দ্য টাইম। আল্ট্রাসাউন্ডের স্পিডটা ইজ অলরেডি নোন, সো আমরা ওর স্পিড জানি, ওর টাইম জানি, v ইজ ইকুয়ালস টু d/t ইউজ করলে উই ক্যান ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য ক্র্যাক। সো এখানে অ্যান্সারটা দেখেন, ফার্স্ট অফ অল লিখছি শর্ট পালসেস অফ আল্ট্রাসাউন্ড আর সেন্ট অ্যান্ড দেন received as they reflect back from the crack. এখানে আমার দুইটা মার্ক আছে। ফার্স্ট মার্কটা হচ্ছে গিয়ে এই যে শর্ট পালসেস অফ আল্ট্রাসাউন্ড আর সেন্ট, এটা লেখার জন্য 1 মার্ক, অ্যান্ড এই যে দেন রিসিভড অ্যাজ দে রিফ্লেক্ট ব্যাক ফ্রম দ্য ক্র্যাক, এটা বলার জন্য আমরা আমাদের সেকেন্ড মার্কটা পাবো। দেন থার্ডে হচ্ছে আমরা বলতেছি যে উই উইল মেজার দ্য টাইম টেকেন ফর দ্য আল্ট্রাসাউন্ড টু বি ডিটেক্টেড। সো আল্ট্রাসাউন্ডটা গিয়ে আবার ব্যাক আসার টাইমটা আমরা ডিটেক্ট করলাম, অ্যান্ড দেন আমাদের তো জাস্ট খালি যাওয়ার টাইমটা দরকার, বিকজ আমরা জাস্ট খালি যাওয়ার ডিস্টেন্সটা জানতে চাই, অর লাইক উই জাস্ট ওয়ান্ট টু নো দিস মাচ ডিস্টেন্স। সো এই ডিস্টেন্সটা পাওয়ার জন্য কি আমাদের টাইমকে ডিভাইড বাই 2 করা লাগবে, দ্যাট ইজ গোয়িং টু বি আওয়ার ফোর্থ পয়েন্ট। সো টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স উই উইল ইউজ half of the time found, so time ke divide by 2 kora lagbe. Speed of ultrasound is known, so speed of ultrasound is already known to us. Now to calculate distance we'll use speed is equals to distance by time, এখান থেকে distance কে সাবজেক্ট করে স্পিড আর টাইমের ভ্যালুগুলো বসায় দিলে আমরা ক্র্যাকের ডিস্টেন্সটা মেজার করতে পারবো।
So I hope you understood this part, and obviously যেটা বললাম is an asterisk mark question, যেটা proper grammar দিয়ে লেখা জানতে হবে, and এই কোয়েশ্চেনটা আমাদের actually memorize থাকতে হবে because it's a very commonly asked question. Now let's move on to question number 20. এখানে বলতেছে a device called a refractometer can be used to determine the concentration of a solution of glycerol. The graph shows the refractive index for different concentrations of glycerol. So concentration against refractive index এর একটা গ্রাফ আঁকা আছে। আমাদেরকে পার্ট এ তে বলছে in a refractometer a ray of light is shown through a sample of glycerol and refracts at the surface of a glass block as shown. So the refractive index of glass block is 1.75. We have to determine the speed of light in the glass block. এখন গ্লাস ব্লকের যে স্পিডটা বের করব দুইটা জিনিস। ফার্স্ট অফ অল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা ফর্মুলা শিখছি আমরা sin i ডিভাইডেড বাই sin r। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আরেকটা ফর্মুলা আছে দ্যাট ইজ n is equals to v1 ডিভাইডেড বাই v2, where v1 is the speed in the first medium, v2 is the speed in the second medium. So আমরা যদি দুইটা n কে কম্বাইন করে we can write যে sin i by sin r is equal to v1 by v2. নাও sin আইটা পাওয়ার জন্য যেটা করা লাগবে, আমি একটা নর্মালের লাইন টানছি, এন্ড আমরা জানি আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অলওয়েজ নর্মাল থেকে ইনসিডেন্ট রে পর্যন্ত হয়। সো এতটুক 90 ডিগ্রি হইলে 90 থেকে 55.1 মাইনাস করলে উই গেট দিস অ্যাঙ্গেল 34.9 অ্যান্ড দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। সো আমরা sin i এর জায়গায় sin 34.9 বসাইলাম, অ্যান্ড দেন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের জন্য ওয়ান্স এগেন নর্মাল থেকে রিফ্র্যাক্টেড রের যে অ্যাঙ্গেলটা এই 26 ডিগ্রিটা উইল বি দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ওয়ান্স এগেন টু ফাইন্ড দিস 26 ডিগ্রি আমাদের যেটা করা লাগবে, দিস ইজ 90 ডিগ্রি, 90 থেকে এই 64টা যদি মাইনাস করে দেই তাহলে উইল গেট দিস 26 ডিগ্রিজ হুইচ ইজ আওয়ার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। সো sin 26 করলাম, দিস শুড বি ইকুয়াল টু v1 বাই v2। নাও দ্য ফার্স্ট মিডিয়াম, দ্য মিডিয়াম যেখানে নাকি গ্লিসারলটা রাখা আছে, উই আর কনসিডারিং যে এই মিডিয়ামটা হচ্ছে গিয়ে একটা এয়ার, অ্যান্ড আমরা এয়ারের স্পিডটা অলরেডি জানি যে এয়ারের স্পিড হচ্ছে গিয়ে 3 × 10⁸ ফর এনি লাইট ওয়েভ। সো আমরা হচ্ছে গিয়ে v2 দ্যাট ইজ সেকেন্ড মিডিয়ামে লাইটের স্পিডটা মেজার করবো, অ্যান্ড এই v2টা ক্যালকুলেট করলে 1.7 × 10⁸ মিটার্স পার সেকেন্ড আসবে। অবভিয়াসলি মেক শিওর টু রাইট ইয়ার অ্যান্সার হিয়ার অ্যালং উইথ দ্য ইউনিট, নাহলে কিন্তু এক মার্ক কেটে দিবে। Then number 2 তে বলছে the table shows the concentration of different samples of glycerol. So দুইটা স্যাম্পল দেওয়া আছে আমার কাছে তিনটা, আর ওদের কনসেন্ট্রেশন দেওয়া আছে। আমাদেরকে বলতেছে ডিডিউস which sample is being tested by the refractometer. এটার জন্য অবভিয়াসলি আমাদের গ্রাফটা ইউজ করতে হবে। গ্রাফে কনসেন্ট্রেশন আমরা পাবো কই থেকে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে। আগে আমরা এই স্যাম্পলটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করি। So refractive index বের করার জন্য we know the formula is n1 × sin θ1 equals to n2 × sin θ2. আমরা ফার্স্ট মিডিয়াম এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মেইনলি মেজার করতে চাই, বিকজ আমাকে বলছে এই যে স্যাম্পল যেটা, স্যাম্পলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বলতে স্যাম্পলটা কই আছে, ফার্স্ট মিডিয়াম ইজ দ্য স্যাম্পল। সো এর জন্য আমরা আমাদের n1টাকে সাবজেক্ট করব। আমাদের sin θ1 আমরা আগেই দেখছিলাম আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে 34.9, সো আমরা sin θ1 এর জায়গায় sin 34.9 লিখতেছি। n2 হচ্ছে গিয়ে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেকেন্ড মিডিয়ামটা গ্লাস ছিল, আর কোয়েশ্চেনে বলে দিছিল দ্যাট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ অ্যাবাউট 1.75। সো আমরা আমাদের n2 এর জায়গায় 1.75 বসাই দিলাম, অ্যান্ড sin θ2 এর জায়গায় আমরা জানি আমাদের সেকেন্ড অ্যাঙ্গেলটা 26 ডিগ্রি বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা 26 ডিগ্রি ছিল, সেটা sin 26 দিলাম। এখান থেকে যদি আমরা n1 ক্যালকুলেট করি, n1 আসতেছে হচ্ছে গিয়ে 1.341, দ্যাট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। গ্রাফে চলে যাই, গ্রাফে 1.341 এদিকে কোথাও, এটার জন্য আমার কনসেন্ট্রেশনটা আসতেছে হচ্ছে অ্যারাউন্ড 3.4 এ, রাইট? এখন এই যে স্যাম্পলসগুলো আছে 3.4 এর কাছাকাছি আসতেছে হচ্ছে 3.2, আর এটা হচ্ছে স্যাম্পল 2 এর আছে। সো আমরা বলতে পারি যে যে গ্লিসারলটা আমরা টেস্ট করতেছি দ্যাট ইজ স্যাম্পল 2। সো দ্য গ্লিসারল মাইট বি স্যাম্পল 2। দেন পার্ট বি তে যদি আসি, পার্ট বি তে বলতেছে লাইট রেস ক্যান বি ডিরেক্টেড থ্রু দ্য স্যাম্পল অফ গ্লিসারল অ্যাট ডিফারেন্ট অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্স, ওয়ান রে অফ লাইট ইজ শোন। সো আমরা দেখতেছি গ্লিসারলটা আসতেছে and then এটা রিফ্র্যাক্ট করতেছে। ওরা কোয়েশ্চেন আস্ক করছে এক্সপ্লেন why it is not possible for any light from the glycerol to reach the region between x and y. সো x থেকে y এই রিজনে কেন রিফ্র্যাক্ট হয়ে লাইটটা আসতে পারবে না, সেটা আমাকে আস্ক করছে। নাও দ্য থিং ইজ, আমরা জানি এখানে যদি আমরা একটা নর্মাল লাইন টানি, অ্যাজ ইউ ক্যান সি আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি অলমোস্ট 90 ডিগ্রি হয়ে গেছে না?
90 ডিগ্রির থেকে বেশি তো আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হইতে পারবে না, রাইট? সো আমরা এখানে যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা পাচ্ছি, দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এর থেকে বেশি রিফ্র্যাক্ট করা ওর পক্ষে পসিবল না। সো আমরা এটাই লিখবো যে এটার জন্য এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যেও আসবে না, দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলমোস্ট 90 ডিগ্রি। আর অলমোস্ট 90 ডিগ্রি হয়ে যাওয়ার কারণে কি, সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম রিফ্র্যাকশন দ্যাট দ্য গ্লিসারল ক্যান ডু ইন দ্য গ্লাস ব্লক। সো এর থেকে বেশি রিফ্র্যাকশন ওর পক্ষে হওয়া পসিবল না। So I hope you guys understood question number 20, and now let's move on to the last question, that is question number 21. Question number 21 এ বলতেছে a camera detects light using a charge coupled device CCD. One CCD has an array of metal pixels as shown. The pixels release electrons when exposed to ultraviolet UV light. So আমরা এখানে CCD and pixel দেখতেছি, বলছে the pixels are exposed to UV light of wavelength 380 nanometers, show that the energy of a photon of this light is about 5.2 into 10 to the power minus 19. Energy of a photon যেহেতু ওয়েভলেন্থ দেওয়া আছে, আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে হবে, that is equals to hc by lambda. Now Planck's constant h এর ভ্যালু আমরা জানি 6.63 into 10 to the power minus 34. Speed of light is 3 into 10 to the power 8, and wavelengthটা কোয়েশ্চেনে বলে দিছিল 380 ন্যানোমিটারস। আমরা 380 into ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করার জন্য 10 to the power minus 9 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে we'll get the energy of a photon which is 5.234 into 10 to the power minus 19 joules, and mind you এটা কিন্তু একটা সিঙ্গেল ফোটনের এনার্জি আমরা পাচ্ছি। দেন পরের পার্টে যদি চলে আসি, পরের পার্টে বলছে the manufacturer states that about 80% of these photons incident on a pixel will cause the emission of an electron. So 80% of photons কি করতে পারবে, ইলেকট্রনকে বের করতে পারবে। Deduce whether the manufacturer statement is correct। ওরা আমাকে ইন্টেন্সিটি দিয়ে দিছে, ডায়ামিটার দিয়ে দিছে, and number of electrons emitted by each pixel per second দিয়ে দিছে। ফার্স্ট অফ অল যেটা আমরা করব, যেহেতু ইন্টেন্সিটি দেওয়া আছে, আমরা ইন্টেন্সিটির ফর্মুলা ইউজ করার ট্রাই করব। Intensity we know is equal to power by area. So let's first calculate the power. পাওয়ার পাওয়ার জন্য আমাদের এরিয়া দরকার। এখন এরিয়া আমরা জানি, যেহেতু এটা বেসিক্যালি একটা ডায়ামিটার বলছে, উই আর কনসিডারিং দিস যেটা একটা ওয়্যারের মতো জিনিস। সো এরিয়াটা আমরা পায়ার স্কোয়ার করলে পেয়ে যাবো, দ্যাট ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। যেহেতু ডায়ামিটার দেওয়া আছে 1.2 into 10 to the power minus 5, এটাকে ডিভাইড বাই 2 করলে উইল গেট দ্য রেডিয়াস, এটাকে স্কোয়ার করলাম ইন্টু পাই করলাম টু গেট দ্য area. Now we already know the value of intensity which is 1.1 microwatts per meter square. So 1.1 টাকে মাইক্রো থেকে নর্মাল ওয়াটস পার মিটার স্কোয়ারে কনভার্ট করার জন্য 10 to the power minus 6 করলাম, and then আমাদের এরিয়াটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, যেটা আমরা একটু আগে এই যে এই পার্টটা বের করছি সেটা এখানে পুট করে দিচ্ছি, and then we get the power in watts. আমরা এখন বের করতে চাই যে কতগুলো ফোটনস এমিট হইতেছে পার সেকেন্ড। সো এটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে পাওয়ার জানি, ইচ সেকেন্ড মানে কি টাইম 1 সেকেন্ডসের। সো পাওয়ারের একটা ফর্মুলা আছে, পাওয়ারকে কি লেখা যায়, পাওয়ারকে চাইলে এনার্জি বাই টাইম লেখা যায়। এখন আমরা যদি পার সেকেন্ড চিন্তা করি, পার সেকেন্ড মানে টাইমের ভ্যালুকে আমরা 1 ধরতেছি। টু গেট দ্য নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড, আমরা অ্যাকচুয়ালি এখানে পাওয়ারটাকে ডিভাইড না, অ্যাকচুয়ালি হোয়াট উইল গোনা ডু ইজ আমরা মাল্টিপ্লাই করব উইথ দ্য টাইম দ্যাট ইজ 1 সেকেন্ড, বিকজ আমরা জানি পাওয়ার ইজ ইকুয়ালস টু এনার্জি বাই টাইম। আমাদের যদি এনার্জি ক্যালকুলেট করতে হয়, এনার্জি ক্যালকুলেট করার জন্য আমরা পাওয়ার ইন্টু টাইম করব। যেহেতু আমরা পার সেকেন্ডের হিসাবে আছি, পার সেকেন্ডের হিসাবে থাকার কারণে আমাদের টাইমটাও 1 সেকেন্ডের হচ্ছে। সো পাওয়ার ইন্টু টাইম করলাম, আমরা আমাদের ফোটনের এনার্জিটা পাচ্ছি, ডিভাইডেড বাই দ্য এনার্জি অফ আ সিঙ্গেল ফোটন উইচ ইজ 5.234 into 10 to the power minus 19. So total energy থেকে একটা সিঙ্গেল ফোটনের এনার্জি যদি ডিভাইড করে দেই, we will get যে টোটাল কতগুলো ফোটন আমরা রিলিজ করতে পারতেছি ইচ সেকেন্ড। কোয়েশ্চেনে ওরা বলে দিছে যে ইচ সেকেন্ড 195টা ইলেকট্রনস বের হইতেছে। এবার আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করি, যে পার্সেন্টেজ অফ ফোটনস দ্যাট ক্যান রিলিজ অ্যান ইলেকট্রন, এটা কি হবে, electroner numbers that are being emitted per second divided by the total number of photons that are being emitted per second into 100 করলে এটা 82% বল আসতেছে, and manufacturer বলছিল যে ওভার 80% হবে। সো আমরা বলতে পারি যে ম্যানুফ্যাকচারারের ক্লেমটা কারেক্ট আছে। So I hope that makes sense, and now let's move on to the final part of the question. Part B তে আমাদেরকে বলছে the threshold frequency of the metal in the pixels is equal to the frequency of the green light. The pixels were exposed to white light with the same intensity as the UV light.
the UV light source was removed. Explain how this changed the percentage of photons that released electrons. So আগে UV light দেওয়া ছিল আর এখন আমরা কি দিচ্ছি, হোয়াইট লাইট দিচ্ছি। ওরা বলছে যে ওয়ার্ক ফাংশনটা ইজ ইকুয়াল টু গ্রিন লাইটের ফ্রিকোয়েন্সি বা গ্রিন লাইটের ফোটনসের যে এনার্জিটা আছে। সো এখন আমরা ইউভি লাইটের জায়গায় যে হোয়াইট লাইটটা দিলাম, হোয়াইট লাইটে আমরা কি চেঞ্জেস দেখব। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আমরা জানি হোয়াইট লাইট হ্যাজ আ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। সো হোয়াইট লাইটের মধ্যে কিন্তু রেডের ফ্রিকোয়েন্সিজও আছে, ভায়োলেটের ফ্রিকোয়েন্সিজও আছে, অ্যান্ড সবার ডিফারেন্ট এনার্জিজ আছে, রাইট? সো only some frequencies will be higher than the threshold frequency because as I said যে গ্রিনের উপরে গেলে হচ্ছে গিয়ে আমার ইলেকট্রনটা রিলিজ হইতে পারবে because the threshold frequency is equal to the frequency of green light. গ্রিন লাইট বা দেখি গ্রিন লাইটের আগে কম ফ্রিকোয়েন্সির আমাদের কাছে কি আছে, আমাদের কাছে রেড লাইট আছে, ইয়েলো লাইট আছে, অরেঞ্জ লাইট আছে। সো ওইগুলোর যে ফোটনসগুলা দ্যাট ক্যান নট টেক দ্য ইলেকট্রনস আউট। সো যেহেতু এই ফোটনসগুলো ইলেকট্রনসকে বের করতে পারবে না, সো দেয়ারফর only some frequencies which are higher than green light বা equal to or greater than the green light will be higher than the threshold frequency. So আমরা দেখব only some photons will have enough energy to release an electron. সো সবাই ইলেকট্রন রিলিজ করতে পারবে না, গ্রিন লাইট বা গ্রিন লাইটের থেকে বেশি ফ্রিকোয়েন্সিওয়ালা যে ফোটনসগুলো আছে ওরাই খালি ইলেকট্রনগুলো বের করতে পারবে, অ্যান্ড দেয়ারফর only a smaller percentage of photons would release electrons. সো আগের থেকে আমাদের এখন ইলেকট্রন বের হওয়ার রেটটা আমরা দেখব ডিক্রিজ করতেছে। So I hope you understood everything from this paper. That's all for this Jan 26 paper. See you in the next video.